তুমি কি ইংরেজি শিখতে চাও? যদি শিখতে চাও তাহলে আজকের ভিডিওটা মন দিয়ে দেখো। আজকের ভিডিওতে আমি এমন কিছু তোমাকে দেখাতে চলেছি যেগুলো সাধারণত কেউ দেখায় না, বা কখনো তুমি এভাবে ভাবোনি যে এইগুলো ইংরেজি শেখার মূল মাধ্যম। সেগুলো হচ্ছে মূলত ফ্রেজ। ফ্রেজ বলতে আমরা যেটা বুঝি সেটা শব্দগুচ্ছ বলি, এটাও শব্দগুচ্ছ, কিন্তু এগুলো শব্দগুচ্ছ ঠিক না। এইটা হচ্ছে আমরা শব্দগুচ্ছ বলতে বুঝি যেমন একসাথে দুটো তিনটে শব্দ, যেমন ধরো এ লট অফ, আবার অ্যাকর্ডিং টু, এইগুলোকে সাধারণত আমরা ফ্রেজ বলে জানি। এইগুলোও কিন্তু ফ্রেজ, তবে এই ফ্রেজ আর এই ফ্রেজের মধ্যে বিরাট পার্থক্য। এইগুলো মূলত পার্টস অফ স্পিচকে নির্দেশ করে। তার মানে এইগুলো শিখলে তুমি একটা শব্দ শিখবে, কিন্তু আমি আজকে যে ফ্রেজগুলো বলতে যাচ্ছি সেইগুলো হচ্ছে মূলত একটা শব্দগুচ্ছ বা বাক্যাংশও তুমি বলতে পারো। শব্দগুচ্ছটা এরকম, কতগুলো শব্দ একসাথে মিলিত হয়ে যখন একটা মনের ভাব প্রকাশ করে। এইটা আমি আরও সুন্দর করে যদি বলি যে একটা পূর্ণাঙ্গ বাক্য, যখন আমরা কথা বলি তখন কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্যের দরকার হয়, কিন্তু এই পূর্ণাঙ্গ বাক্যগুলো যখন আমরা খুব সংক্ষেপে বলতে যাই, খুব সহজে মনের ভাবটা প্রকাশ করতে যাই, বা অনেক সময়ের অভাবে আমরা এই বাক্যগুলোকে ছোট্ট করে বলি, আসলে এইগুলোকে বলা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজ হচ্ছে কয়েকটা শব্দ। যেমন আমি তোমাকে এটা বলি, সন্ধ্যাবেলায় একটা কথা লিখলাম, সন্ধ্যাবেলায়, তারপর লিখলাম যে মাকে বলে, তারপর লিখা হলো বাজারে, তারপর লিখলে যে বইটা আনার জন্য আমি একটু সংক্ষেপে একটু তাড়াতাড়ি করে লিখলাম। হ্যান্ড রাইটিংটা হয়তো পারফেক্ট বা সুন্দর হয়তো হবে না, তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। এই কথাগুলো সবগুলো কিন্তু ইনকমপ্লিট, অসম্পূর্ণ, এবং কথাগুলো কিন্তু একটা মনের ভাবটা প্রকাশ করে। যেমন আমি লিখলাম সন্ধ্যাবেলায়, তা সন্ধ্যাবেলায় কি হচ্ছিল সেটা কিন্তু তুমি একটা অনুমান করতে দেখ, সন্ধ্যাবেলায় একটা কিছু হচ্ছিল। তো এই যে সন্ধ্যাবেলায় তুমি একটা টাইম বুঝতে পারলে, একটা এনভায়রনমেন্ট বা একটা পরিবেশ তোমার সামনে এলো। আবার মাকে বলে সে বাজারে গেল, মাকে বলে সে স্কুলে গেল। দেখো, মাকে বলে এই কথাটা একটা মূল বাক্যের সাথে জোড়া হচ্ছে। তার মানে এইগুলো সবগুলো একটা মূল বাক্যের সাথে আমরা জুড়ে কথা বলি। এই কথাগুলো যদি না থাকে, এই বিষয়গুলো যদি না থাকে, কখনো তোমার বাক্য শ্রুতি মধুর হবে না, তোমার বাক্যটা ইনফরমেটিভ হবে না। তুমি বাক্যতে যা বলতে চাইছো সেটা তুমি সুন্দর করে বলতে পারবে না। যে শ্রোতা এইগুলো শুনছে সেও ঠিকঠাক করে বুঝতে পারবে না। এইটা বাংলা বাক্যেও আছে, ইংরেজি বাক্য আছে, যে কোনো ভাষায় আছে, সেগুলোকে বলা হয় ফ্রেজ। একটা বাক্যে লিখতে গেলে সাধারণত এই চারটে জিনিসের দরকার হয়: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফ্রেজ। এই সাবজেক্ট আমরা জানি, ভার্বটাও আমরা জানি, অবজেক্টটা জানি, কিন্তু এই ফ্রেজটা যদি বাদ দিয়ে দেওয়া হয়, এই তিনটে শব্দ কখনো মনের ভাবটা ঠিকঠাক করে প্রকাশ করতে পারে না। তো আজকে আমাদের এই ফ্রেজ নিয়ে আলোচনা, এবং এই ফ্রেজ দিয়ে এই বাক্যটা কিভাবে পরিপূর্ণ রূপ হয় তুমি পুরোটাই জানতে পারবে। এবং এইটার আজকের এই ক্লাসটা তোমার জীবনে কি কি ভূমিকা পালন করবে বা তোমার কোথায় কোথায় সাহায্য করবে সেটা একটু বলি। প্রথমত, তুমি উচ্চশিক্ষা যখন নিতে যাবে, তখন উচ্চশিক্ষাতে সাধারণত ওখানে ফ্রেজের মধ্যে কিছু গ্যাপ দিয়ে দেওয়া হয়। এই গ্যাপগুলো সাধারণত সাবজেক্টের মধ্যেই থাকে না, বেশিরভাগটা ফ্রেজের ভিতর থাকে। তো তখন এই ফ্রেজটা যখন দেওয়া হয়, যেহেতু তুমি ফ্রেজ চেনো না,
সেহেতু তুমি কিন্তু ওইটা শনাক্ত করতে পারবে না যে এইটা কি কি শব্দ বসবে বা এখানে কোন গ্রামারটা বসবে বা কেন বসলো। তো আজকের ক্লাসে তুমি এটা বিস্তারিত করে জানতে পারবে। আমি লেকচারার প্রণব সেন তোমার সামনে আসছি। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওটা তোমার জীবনে একটা বিরাট হেল্পফুল হবে। যে কোনো ক্যারিয়ার, সেটা হায়ার এডুকেশন হোক, অ্যাডমিশন হোক, চাকরি হোক বা যে কোনো পরীক্ষা দিতে তোমাকে এটা খুব বিশাল ভূমিকা পালন করবে। এমনকি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে সাহায্য করবে। অর্থাৎ এই ফ্রেজটা তুমি আজকে ভালো করে বোঝার চেষ্টা করো। আশা করি তোমার এই ক্লাসটা তোমার জীবনটা পাল্টে দিবে বা তুমি আজকে অনেক কিছু জানতে পারবে। তো এইগুলো আমি সব এখন মুছে দিলাম। এখন আমি তোমাকে এই কথাগুলো আমি আমার পরে নিয়ে আসি। আগে আমি ফ্রেজের নাম কয়টা লিখি। তো ফ্রেজ বা শব্দগুচ্ছ আমাদের সবার আগে যে শব্দগুলো বা বিশেষ করে যে ফ্রেজগুলো সবার আগে লাগে, এক নম্বর হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ এইটা কেমন, আমি নিচে একটু প্রিপজিশন যোগ নাউন কমপ্লিমেন্ট। অর্থাৎ এই ফ্রেজগুলো লিখতে গেলে আমার প্রথমে লাগে একটা প্রিপজিশন। এই প্রিপজিশন সংখ্যায় 51-52টা আছে, যে কোনো একটা এখানে বসতে পারে, পরে একটা নাউন কমপ্লিমেন্ট লাগে। যেমন আমি একটা কথা লিখলাম এখানে, ইন দ্য ইভিনিং। অথবা ইন দ্য মর্নিং। দেখো এখানে একটা খেয়াল করো, আমি সন্ধ্যাবেলায় বা সকালবেলায় যেটাই লিখি সেই কথাটা আমরা আগেই বলেছি। তো এই যে সন্ধ্যাবেলায় সকালবেলায় এখানে একটা প্রিপজিশন যোগ আছে, একটা আর্টিকেল আসছে, একটা নাউন আসছে। এই নাউনকে কেন্দ্র করে আগে নাউন কমপ্লিমেন্টটা বোঝার চেষ্টা করে। এইটা নাউন কমপ্লিমেন্ট। নাউনকে কেন্দ্র করে যে অংশটা গড়ে ওঠে সেটাকে নাউন কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে নাউনকে কেন্দ্র করে যেটা গড়ে ওঠে, নাউনকে কেন্দ্র করে কি কি গড়ে ওঠে? সাবজেক্ট গড়ে ওঠে, ভাবটা লাগে না, অবজেক্ট গড়ে ওঠে, আমি ঠিক চিহ্ন দিচ্ছি, এবং ফ্রেজ গড়ে ওঠে। তার মানে নাউন কমপ্লিমেন্ট ছাড়া তুমি ফ্রেজ তৈরি করতে পারবে না, অবজেক্ট তৈরি করতে পারবে না, সাবজেক্ট তৈরি করতে পারবে না। নাউন কমপ্লিমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ। এবার যে কোনো একটা নাউনের সাথে, এই নাউনের সাথে সাধারণত আমরা আর্টিকেলটা দেখি, আবার অনেক জায়গায় দেখি না। কারণ নাউন যখন নির্দিষ্ট হয় তখন আর্টিকেল লাগে, নাউন যখন অনির্দিষ্ট হয় তখন আর্টিকেলটা লাগে না। তার মানে আর্টিকেলটা বসতেও পারে, নাও পারে। আবার এর আগে, যেহেতু নাউনের আগে যদি কোনো দরকার হয়, যেমন ভোরবেলায় বা সকালবেলায়, এই যে সকাল, তা সকালটা যদি আমি বলি যে মানে আরও সকাল বা খুব সকাল, অর্থাৎ ভেরি কথাটা যদি আগে বসতো, ভেরি মর্নিং, তাহলে এই ভেরিটা এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন ভেরি বসুক, দেই বসুক বা আর্টিকেল বসুক, এগুলো কিন্তু এখানে তোমাকে গণনার মধ্যে আসবে না। অর্থাৎ এগুলো থাকতেও পারে, নাও পারে, কিন্তু নাউনটা থাকবেই। এবার নাউনের আগে যখন কোনো প্রিপজিশন বসে তখন কিন্তু এটাকে প্রিপজিশনাল ফ্রেজ বলা হয়। এই প্রিপজিশনাল ফ্রেজ সাধারণত আমরা যখন কোনো পরীক্ষা দিতে যাই বা কোনো গ্যাপ পূরণ যখন করতে যাই, তো তখন এই প্রিপজিশনের গ্যাপটা আছে, তোমরা জানো। এই প্রিপজিশনের গ্যাপে এই জায়গায় কী শব্দ বসবে, কোন প্রিপজিশন বসবে, আমরা অনেক সময় কিন্তু ধরতেই পারি না, আমরা কিন্তু বুঝতেই পারি না। না বোঝার একটাই কারণ, কারণ আমরা এই ফ্রেজগুলোকে ঠিকঠাক করে বুঝতে পারি না, এগুলো ব্যবহার করি না, প্র্যাকটিস করি না। তো প্রিপজিশন যোগ নাউন কমপ্লিমেন্ট, আমরা এইগুলো নিয়ে আরও ব্যাখ্যাটা একটু পরে আসি। আগে আমি সংক্ষেপে তোমাকে দেখাই। তাহলে এক নম্বর হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশন যোগ নাউন কমপ্লিমেন্ট। আমি এর বাংলাটা এখানে লিখলাম না, সকালবেলায় বা সন্ধ্যাবেলায় তুমি যেটা পারো লেখো। এইবার আমি পরেরটায় যাই, সেটা হচ্ছে নাম্বার 2-তে। 2 নাম্বার যে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল সেটা কি?
ভার্ব এর আইএনজি যোগ হবে, ভার্বের আইএনজি যোগ প্লাস নাউন কমপ্লিমেন্ট। সকল জায়গায় একই রকম নিয়ম, অর্থাৎ নাউন কমপ্লিমেন্টটা থাকবেই। তাহলে ভার্বের সাথে আইএনজি, যেমন ধরো আমি ওকে বলছিলাম মাকে বলে, তো টেল মানে বলা, টেলের সাথে আইএনজি টেলিং প্লাস মাই মাদার, তার মানে টেলিং মাই মাদার। এখানে প্লাস চিহ্নটা হবে না, আমি এখানে একটা ভুল করে দিয়ে ফেলেছি। তার মানে মাকে বলে, আমার মাকে বলে ধরো আমি বাজারে গেলাম। এখন এই যে টেলটা কেন টেলিং হলো, তুমি কিন্তু এখন জানতে পারলে যে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। একে আর এক ভাবে বলা হয়, এটাকে জেরান্ড বলা হয়, অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি হয়। তো এই যে এই ভাবটা, আমি আমার বাক্যটা আবার আরেকবার লিখি, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফ্রেজ। এখানে যে ভার্বটা ব্যবহার হয়েছে এটা কিন্তু সেই ভার্ব না, এইটা হচ্ছে এই ফ্রেজের মধ্যে ভার্ব। তার মানে এই যে সাবজেক্টের পাশে যে ভার্বটা থাকে এটাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম। এটা সমাপিকা ক্রিয়া। ফ্রেজের মধ্যে যে ভার্বগুলো থাকে এইগুলোকে বলা হয় অসমাপিকা ক্রিয়া বা নন ফিনাইট ভার্ব। এটা ফিনাইট, এটা নন ফিনাইট। এই যে নন ফিনাইট ভার্ব হচ্ছে তিন রকমের, একটা টু যুক্ত, আইএনজি যুক্ত, পাস্ট পার্টিসিপল যুক্ত। এই যে ফ্রেজ কটা তোমাকে দেখাচ্ছি, এইগুলো সাথে ইংরেজি শিখতে গেলে অথবা বাংলা বলতে গেলে তুমি যাই করো না কেন, এই কথাগুলো সব থেকে বেশি বেশি ব্যবহার হয়। আর একটা জিনিস ব্যবহার হয়, সেটা খুব রিয়ার, এই জন্য আমি ওটা দেখাচ্ছি না, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওটা তুমি যেহেতু ওটা মানে খুব কম প্রয়োজন, তো ওটা পাস্ট পার্টিসিপল ফ্রেজের মতনই, তো ওটা আমি আর এর ব্যাখ্যাটা দিচ্ছি না। যেগুলো কাজে লাগে, যেগুলো না শিখলে ইংরেজিটা শেখা যায় না, আমি শুধু সেইগুলো দেখাচ্ছি। তো আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, তার মানে এই জায়গাটা হচ্ছে আমার মাকে বলে, কথাটা এরকম হবে, আমার মাকে বলে। অর্থাৎ দেখো কথাগুলো অসম্পূর্ণ এবং মনে হচ্ছে যে পরে আর তো কিছু আছে, আসলে এখানে সাবজেক্ট ব্যবহার হয়নি, অবজেক্ট ব্যবহার হয়নি, তাই কথাগুলো অসম্পূর্ণ লাগছে, ইনকমপ্লিট লাগছে তোমার কাছে। তো আমি ব্যাখ্যাগুলো আরো সুন্দর করে তোমাকে বোঝাচ্ছি। আগে আমি সংক্ষেপে দেখাইনি, 1 নম্বর 2 নম্বর দেখালাম, এগুলো আমি এখন সব মুছে দেবো। এবার পরেগুলো দেখো। নাম্বার 3, সেটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ 3 নাম্বার, ইনফিনিটিভ। ইনফিনিটিভ ফ্রেজ এইগুলো কেমন? টু যুক্ত ভার্ব, টু যুক্ত ভার্ব, অর্থাৎ যে ভার্বটা থাকবে সেই ভার্বের টু যুক্ত হবে প্লাস নাউন কমপ্লিমেন্ট থাকবে। তাহলে টু যুক্ত ভার্ব, যেমন আমি যদি ওই কথাটাই বলি, টেলিং মাই মাদার, এখানে লিখলাম টু টেল মাই মাদার। আগের কথার এই কথার মধ্যে বিরাট পার্থক্য আছে। এই ভার্বের সাথে যখন টু যোগ হয়ে গেল তখন কিন্তু কথাটাই পরিবর্তন হয়ে গেল। আবার যখন আইএনজি যোগ হয়ে গেল তখন কিন্তু আর এক কথায় চলে গেল। এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো মাথায় ধরে না। তো আমি এখানে তোমাদেরকে একটু বলি যে এই কথাটা হচ্ছে মাকে বলতে আমি গেলাম সেখানে, আর এটা হচ্ছে মাকে বলে আমি গেলাম। তার মানে মূল ক্রিয়া আমরা যেটাকে ওই বাক্যটা যখন লিখছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফ্রেজ, একটা বাক্য লিখতে গেলে এই 4টে জিনিসের দরকার হয়, আর কিন্তু কোনো কিছু দরকার হয় না। তো এই ভাবটা, এইটাকে বলে মূল ক্রিয়া বা ফিনাইট ভার্ব। এই ফিনাইট ভার্বটা যখন বা মূল ক্রিয়া ঘটার আগে যদি কোনো ক্রিয়া ঘটে, আগে যদি ঘটে, যেমন এই ক্রিয়াটা আগে ঘটে, মাকে বলে আমি বাজারে গেলাম, তার মানে আমি আগে এইটা ঘটছে তারপরে এইটা ঘটছে, তখন কিন্তু আইএনজি হয়, অথবা প্রেজেন্ট পার্টিসিপল হয়, বা প্রেজেন্ট পার্টিসিপল হয় বা ভার্বের সাথে আইএনজি হয়, বা এটাকে জ্যান বলে। তার মানে এই ক্রিয়ার আগে এইটা ঘটে যাচ্ছে, কিন্তু এই ক্রিয়াটা এইটা কিন্তু আগে ঘটছে না, এইটার পরে কিন্তু এটা ঘটছে। তার মানে ধরো আমি মাকে বলতে আমি তার কাছে গেলাম, তো মানে মার সাথে আমি কোনো কথা বলার জন্য গেলাম, তো আগে তো আমি যাচ্ছি, তারপরে আমি মাকে বলছি। তার মানে এই ক্রিয়াটা কখন ঘটছে? এটা পরে ঘটছে। এই যে আগে ঘটলে আইএনজি ঘটে, পরে ঘটলে টু ঘটে।
তার মানে এইটা যখন পরে ঘটে এই জন্য নাম হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভ ভার্ব আমরা বলি। আর এইটা পরে ঘটে বলে এটাকে প্রেজেন্ট পার্টিসিপল বা জেরান্ড বলা হয়। এই ভার্বগুলো এত বেশি বেশি ব্যবহার হয় যে সেটা তুমি যারা পড়ে বা যারা পড়ায় তারাই জানি। এবং যত গ্রামার তুমি আমরা পরীক্ষা দিই সেই পরীক্ষার মধ্যে কিন্তু শিক্ষকরা কিন্তু এই প্রশ্নগুলোই করে বা এইগুলো নিয়ে সাধারণত গ্রামারগুলো তৈরি করে। তো আশা করি আমি ইনফিনিটিভ ফ্রেজটা বোঝাতে পারলাম। তখন এটার কথা হচ্ছে যে মাকে বলতে, আমি এখানে বাংলাটা লিখে দিলাম, আমার মাকে বলতে। ঠিক দেখো, আমার মাকে বলে আর আমার মাকে বলতে কথা দুটোই কিন্তু ইনকমপ্লিট। তার মানে ফ্রেজ কখনো কমপ্লিট হয় না, ফ্রেজটা মূল বাক্যের সাথে জোড়া থাকে। তার মানে মূল বাক্য হচ্ছে এখান থেকে এইটুকু মূল বাক্য, এই মূল বাক্যকে সহযোগিতা করে এইটা। তার মানে এই ফ্রেজটা যদি আমরা ব্যবহার না করি, সমস্ত বাক্যগুলো অনেকটা ছেলে মানুষই বাক্য। যেমন বিশেষ করে প্রাইমারি লেভেলে যখন কোনো ভাষা শেখা হয় তখন সেই ভাষাতে কিন্তু সাধারণত সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা ছোট্ট করে বলা হয় যাতে করে ছাত্রছাত্রীরা বুঝতে পারে। কিন্তু যদি ওর মধ্যে আমরা ফ্রেজ করে যদি ফ্রেজটা দিয়ে যদি বলি, বাক্যগুলো কিন্তু বড় হবে, বড় দেখাবে। তখন কোনো ছাত্রছাত্রী বা শিক্ষার্থীরা এইটা তখন বুঝতে পারে না যে আসলে এর মধ্যে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা, সে গুলিয়ে ফেলে। তো যেহেতু এটা অ্যাডভান্স লেভেলের ক্লাস এবং যারা বিশেষ করে উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশন নেওয়ার জন্য এটা যে কোনো ক্লাস, বিশেষ করে তুমি 9 থেকে শুরু করতে পারো, 9 থেকে মাস্টার্স পর্যন্ত, এবং যে কোনো চাকরির পরীক্ষা বা যিনি বয়স্ক শিক্ষার্থী তিনিও এটা শিখলে তাদের খুব উপকারে লাগবে। কারণ এইটা না জানলে তুমি কখনো কোনো বাক্য তৈরি করতে পারবে না, ফ্রি হ্যান্ডে লিখতে পারবে না, কোনো গ্রামার করতে পারবে না। এই জন্য আমি এটা তোমাকে দেখাচ্ছি। আর একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। এটার ব্যবহার কম হয়, তবে এই তিনটে সব থেকে বেশি ব্যবহার হয়। 4 নাম্বার পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফ্রেজ সেটা কেমন? ভার্বের তৃতীয় রূপ, অর্থাৎ ভার্বের 3 নম্বর রূপ হবে প্লাস নাউন কমপ্লিমেন্ট। সব জায়গায় একই রকম নাউন কমপ্লিমেন্ট। তো এই যে ভার্বের তৃতীয় রূপ, যেমন ধরো এখানে তোমাকে একটা ভাব নেই, যেমন ধরো ডু, ডুটা 3 নম্বর রূপ হবে ডান হয়ে যাবে, ডান বাই হিম। অথবা আর একটা লিখলাম, যদি রাইট লিখি WRITTEN, তাহলে রিটেন হয়ে যাবে, রিটেন বাই হিম। এখন এই যে রিটেন বাই হিম মানে তার লেখা, ডান বাই হিম তার লেখা, আসলে মূলত এটা প্যাসিভ ভয়েসের একটা কাটা অংশ। একটা প্যাসিভ ভয়েস যখন আমরা লিখি তখন কিন্তু অবজেক্টটা আগে যায়, তারপরে একটা বি ভার্ব বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে, ভার্বের তৃতীয় রূপ, তারপরে প্লাস বাই প্লাস একটা প্রিপজিশন, তারপরে সাবজেক্ট। তার মানে প্যাসিভ ভয়েসটা, অর্থাৎ আমরা অ্যাক্টিভ ভয়েসটা জানি সাবজেক্টটা আগে আসে, আর প্যাসিভ ভয়েস দিয়ে অবজেক্ট আগে আসে। আসলে প্যাসিভ ভয়েস মানেই অবজেক্ট দিয়ে বাক্য শুরু, অ্যাক্টিভ ভয়েস মানে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু। এই যে সাবজেক্ট দিয়ে যখন বাক্য শুরু তখন অ্যাক্টিভ বলি, কিন্তু এইটা হচ্ছে প্যাসিভ ভয়েসের কাটা অংশ। তার মানে ঠিক এই যে এখান থেকে, অর্থাৎ এইটুকু বাদ চলে গেল, এবার এখান থেকে শেষের অংশটা বসে। তার মানে এখানে ঠিক শেষের অংশটা। এবার ধরো আমি একটা বই কিনলাম, তার লেখা একটা বই কিনলাম, আমি যদি কথাটা এখানে সাথে যুক্ত করি, আই বট এ বুক, তো এ বুক এখানে অবজেক্ট, এখানে বাইরে এটা ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট লিখলাম, ভার্ব দিয়ে অবজেক্ট লিখলাম। এইবার এই বুক, এই যে এই বাক্যের যেটা শেষ অংশ, আসলে এই বাক্যে সেটা অবজেক্ট ছিল। তার মানে এটা এখানে অবজেক্ট। এই অবজেক্টটার পরে যে বাক্য যখন লেখা হয় তখন আর এই অবজেক্টটা লেখা হয় না, তখন ওর সাথে এটা জুড়ে দেওয়া হয়। এইটাই তোমাকে যেটা বলছিলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, একদম সেম একই জিনিস। অ্যাডজেক্টিভ ফ্রেজও দাম, পাস্ট পার্টিসিপল ফ্রেজও তাই। তবে এইটা শিখলে তুমি ওইটা বুঝতে পারবে। আর এই ফ্রেজগুলো সবচেয়ে কম ব্যবহার হয়, সবচেয়ে বেশি ব্যবহার এগুলো অ্যাডভান্স লেভেলের গ্রামার, বিশেষ করে যারা রাইটার বা যারা বিশেষ করে খুব সংক্ষেপে কথা বলে
বা কোনো মনের ভাব যারা খুব সংক্ষেপে প্রকাশ করতে পারে, এটা মূলত তারাই এই জিনিসটা লিখে। তবে তোমাদের এটা দরকার আছে, গ্রামারটা জানার খুব প্রয়োজন আছে। তো আমি বিশেষ করে উপরের তিনটা বেশি তোমাকে প্রিফার করব, নিচেরটাও প্রিফার করব, তবে কম, উপরের তিনটা বেশি। এবার এই ফ্রেজগুলো দিয়ে তুমি ছোট্ট ছোট্ট করে একটা করে বাক্য বানাও। তো এই বাক্যগুলো যেমন ধরো, তাই আমরা প্রথমে দেখাইছিলাম যে প্রিপজিশন যোগ নাউন কমপ্লিমেন্ট। তাহলে যে কোনো একটা প্রিপজিশন দাও তুমি আগে। যে প্রিপজিশনটা, যেমন ধরো আমি একটা প্রিপজিশন নিলাম থ্রু। তো থ্রু মানে বরাবর। তো থ্রু দ্য ফিল্ড, আমি আগে প্রিপজিশনাল ফ্রেজটা লিখলাম। মাঠ বরাবর, অর্থাৎ মাঠ, থ্রু দ্য ফিল্ড, মাঠ দিয়ে ধরো সে প্রতিদিন যায়, কথা লিখলাম, সে প্রতিদিন যায়। হি গোজ হোম। দেখো সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, এইটাকে বলে অ্যাডভার্ব, আর এখানে অবজেক্টটা নেই। থ্রু দ্য ফিল্ড একটা প্রিপজিশনাল ফ্রেজ বসেছে, প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে ঘটনাটা কি হলো, সেটা হচ্ছে সে এখানে এভরিডে কথাটা, হি গোজ হোম এভরিডে থ্রু দ্য ফিল্ড, আমি এভরিডে কথাটা লিখলাম না, তোমরা ভিতরে দিয়ে নিও। তাহলে আমি প্রিপজিশনাল ফ্রেজ যোগে একটা বাক্য লিখলাম। এইভাবে তুমি প্রত্যেকটা ফ্রেজ বাক্যের সাথে অ্যাড করতে শেখো। এতে লাভটা হবে, তোমার বাক্যগুলোকে চর্চা হয়ে যাবে, ফ্রেজটা কিভাবে বসে সেটা জেনে যাবে। প্রত্যেকটা প্রিপজিশন তুমি আলাদা করে বুঝতে পারবে, তার মানেটা বুঝতে পারবে। এটা এমন একটা প্র্যাকটিস যেটাকে বলা হয় সংক্ষেপে। আমি তোমাকে একটা শর্টকাটে একটা কথা বলি, একটা গল্প। দুই বন্ধু ইংরেজি শিখতে চেয়েছিল, এই সাইকেল চালাতে শিখছিল। তো এক বন্ধু প্ল্যান করলো, সে একটা বই কিনলো এবং বইটা পড়তে বসলো। আর একজন বন্ধু সে বইটা না কিনে সে একটা সাইকেল কিনলো এবং সাইকেল কিনে সে রাস্তায় উঠলাম, প্র্যাকটিস করলো। এবং দুই বন্ধু অবশেষে দেখলো যে সাইকেল চালানোর যে প্র্যাকটিসটা করছিল সে কিন্তু ইতিমধ্যে সাইকেল চালানোটা শিখে গেছে। এবং যে বইটা পড়ছিল তখন কিন্তু তার সাইকেল কিভাবে কাজ করে এই জ্ঞানটা হলো, কিন্তু সাইকেল সে চালাতে পারে না। ইংরেজিটা একদম ঠিক এরকম, একদম প্র্যাকটিক্যাল নলেজ। তো এই যে আজকে প্র্যাকটিস করতে গেলে আমাদের অনেক কিছু চলে আসছে, অনেক কিছু লাগছে। তো এইভাবে তুমি প্র্যাকটিস যদি তুমি না করো, কখনো তোমাকে ইংরেজি তুমি শিখতে পারবে না। আমি অনেক দিন ধরে পড়াচ্ছি, আজকে প্রায় 30-35 বছর ধরে। তো এইটা পড়ায় আমার এই জিনিসটা বোধ হয়েছে বা উপলব্ধি হয়েছে যে ছাত্রছাত্রীরা, যেহেতু ইংরেজি একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট এবং খুব কম্পালসারি একটা সাবজেক্ট, এই বিষয়টা তারা রপ্ত করতে পারে না, কারণ এটা যেভাবে প্র্যাকটিস করলে খুব সহজে করা যায় বা শেখা যায়, সেই পথটা না গিয়ে তারা একটা উল্টো পাল্টা পথে চলে যায়। তো এইভাবে তুমি যে ফ্রেজ কোডটা আজকে দেখালাম, এই ফ্রেজ দিয়ে তুমি এক একটা করে বাক্য বানাও। খুব অল্প দিনের মধ্যে তুমি বাক্য তৈরি করতে পারবে, এবং বাক্য তৈরি করার পর তখন তুমি ফ্রি হ্যান্ডে যে কোনো একটা বড় বড় প্যারাগ্রাফ হোক, রচনা হোক, বা যে কোনো রাইটিং হোক, বা যে কোনো টেক্সট হোক, তুমি তখন লিখতে পারবে। পরেরটা এসো, যেহেতু আমরা প্রিপোজিশন ফ্রেজ দিয়ে লিখছি, তুমি এইভাবে প্রিপোজিশনগুলো বানিয়ে দিও। তাও আমি আরেকটা লিখি, যেমন ধরো উইদিন। উইদিন মানে সীমার মধ্যে, আমি এটাই নিলাম। যেমন উইদিন কি লিখলাম, আমি 5 মিনিট দিলাম, সংক্ষেপে কথাটা লিখলাম। উইদিন 5 মিনিটস মানে 5 মিনিটের মধ্যে। তবে এটা কিন্তু একটা ফ্রেজ, প্রিপোজিশন ফ্রেজ। 5 মিনিটের মধ্যে তুমি অবশ্যই আসবে। দেখো কথার সাথে কথা যুক্ত করে দিলাম, 5 মিনিটের মধ্যে তুমি অবশ্যই আসবে। ইউ মাস্ট কাম। এই যে ইউ মাস্ট কাম, সাবজেক্ট বসাইছি, এটা অক্সিলারি ভার্ব। আমি এখানে এটাই মূল ভার্ব লিখলাম, এটা অক্সিলারি, আর এটা মূল ভার্ব বা প্রিন্সিপাল। তাহলে এখন দেখো যে সাবজেক্ট ব্যবহার হয়েছে, ভার্ব ব্যবহার হয়েছে, আর প্রিপোজিশন ফ্রেজটা ব্যবহার হয়েছে। তাহলে একটা বাক্য লিখতে গেলে আমার তো লাগে এই কয়টা জিনিস। এখন অবজেক্টটা সব জায়গায় লাগবে না। কেন লাগবে না? কারণ ভার্বটা যখন ট্রানজিটিভ হয় তখন অবজেক্টের দরকার হয়, কিন্তু ভার্বটা যদি ইনট্রানজিটিভ হয় তাহলে অবজেক্টটা লাগবে না। ঠিক যেমন এটা হয়েছে, এখানে কামটা কিন্তু ট্রানজিটিভ না, এটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এই যে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ, অর্থাৎ যেটাকে আমরা বলি যে গ্রামার, মানে একটা বাক্য শিখতে গেলে তার ডিটেইল জানা। এই ডিটেইলটা না জানলে
তুমি কখনোই এই ইংরেজিটা জাস্ট তোমার কাছে ওই যাওয়া আসার মতন হয়ে যাবে, এবং এখানে যে আগিয়ে যাবে সে আগিয়ে যাবে, যে ভালো পজিশনে যাবে সে চলে যাবে, কারণ সে প্র্যাকটিস করে, সে সময় দেয়, তাই সে যায়। তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তুমিও কখনো সে জায়গায় পৌঁছতে পারবে না। তো এই প্রিপোজিশন ফ্রেজটা আমি দেখাচ্ছি না, এবার আমি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা দেখাই। যেমন মনে করো আমি একটা ভাব নিলাম, নো নো, নোর সাথে আইনজি করলাম নো, নোকে নোইং, তাহলে নো মানে তো জানা, কিন্তু নো যখন নোইং হয় অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি হয়, এই কথাটা একটু জেনে রাখো, খুব কাজে লাগবে, হবে জেনে। টেল মানে বলা, টেল যদি টেলিং হয় তখন বাংলা অর্থ হয় বলে। ইনফর্ম, এডুকেট মানে শিক্ষা দেওয়া, যদি এডুকেট না লিখে এডুকেটিং লিখে তাহলে শিক্ষা দিয়ে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। তেমন সবগুলো ইনকমপ্লিট, যেটাকে আমরা বলি ফ্রেজ বা অসমাপিকা ক্রিয়ার যে রূপটা হয় ঠিক সেটা হবে নোয়িং। যেমন ধরো নোয়িং দ্য ফ্যাক্ট, আমি একটা নাউন কমপ্লিমেন্ট লিখলাম, নোয়িং দ্য ফ্যাক্ট, ঘটনাটি জেনে সে দুঃখ পেল। হি বিকেম স্যাড, সাবজেক্ট, এটা ভাগ, এটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এর সাথে ফ্রেজটা যোগ হয়েছে। তো দেখো এখানে যে এই যে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বলা হয়। তো আমি এতদূর গেলে যারা বিশেষ করে এই ভিডিওটা দেখছে তারা গুলিয়ে ফেলতে পারে। তা তোমার যদি এই ইংরেজি সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানতে বা স্পেসিফিক যদি কোনো কিছু জানার দরকার থাকে তুমি আমাকে কমেন্টে জানিয়ে দিও, কারণ আমি একবার যদি অনেক কিছু দেখাই তুমি কিন্তু তালগোল হারিয়ে ফেলবে, বিভ্রান্ত হয়ে যাবে। তো এই যে তাহলে হি বিকেম স্যাড, সে দুঃখ পেল বা দুঃখিত হলো, নোয়িং দ্য ফ্যাক্ট, ঘটনাটা জেনে। তার মানে আমি এখানে একটা প্রিপোজিশন ফ্রেজ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা ব্যবহার করলাম। তো আবার যদি এখানে আমি আরেকটা ভাব নিই, যেমন ইনফর্ম মানে জানানো, টু ইনফর্ম, টুটা লিখলাম, তাহলে আমি ইনভিটিভ ব্যবহার করছি এখন, টু ইনফর্ম হিম, তাকে জানানোর জন্য। আমি সেখানে গেলাম, আমি গেলাম, আই ওয়েন্ট দেয়ার, তাহলে আইটা সাবজেক্ট, ওয়েন্টটা ভার্ব এবং ইন্টারজেটিভ ভার্ব, এরপর অবজেক্টটা বসেনি, এইটা অবজেক্ট না, এটা অ্যাডভার্ব। তো এই যে এইগুলো তোমাকে গুলাতে পারে, কারণ প্রাথমিক অবস্থায় তুমি খুব সহজ করে এগুলো বুঝতে পারবে না, একটু গোলক ধারার মতো লাগবে, একটু ধারার মতো লাগবে, কারণ প্রথম লার্নার সে ইংরেজি শিক্ষক আর যাই শিক্ষক না কেন, প্রথম যখন নতুন পথে যায় সবারই কিন্তু গোলক ধারার মতো লাগে। তো যারা সাহস করে এগিয়ে যায় তারাই কিন্তু শেষে সফল হয়। তো হি ওয়েন্ট দেয়ার টু ইনফর্ম হিম, আমি একটা ইনফিনিটিভ ফ্রেজ যোগে একটা ভাব ব্যবহার করলাম। তো এটা লিখছি না, তোমরা এভাবে একটু প্র্যাকটিস করে নিও। তারপরে ধরো হ্যাঁ উই 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 told him, আমরা তাকে বললাম, উই টোল্ড, ধরো এখানে লিখলাম দি ফ্যাক্ট, এটা অনেকটা জটিল লাগতে পারে তোমার কাছে, উই টোল্ড দ্য ফ্যাক্ট। এবার যে ফ্যাক্ট মানে ঘটনা, এবার ওই ঘটনাটা কি ঘটেছিল বা কি হয়েছিল, তা এরপরে ধরো ডান ইয়েস্টারডে, এখানে কে করলো তা বলা নেই, বা ডান বাই, তুমি এটা দিলেও চলে নাও চলে, ডান বাই দেম ধরো, তারপর তুমি ইয়েস্টারডে লিখলে। গতকালকে যে ঘটনাগুলো ঘটছিল বলছে আমরা তাকে বললাম, আমরা ঘটনাটা বললাম। তো এই যে দেখো এই ফ্যাক্ট আর এই ডান, তার মানে এই ফ্যাক্ট আর ডান এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আর দেমটা এখানে অবজেক্ট ছিল, যারা ঘটেছিল তারা কিন্তু নেই। তো এইভাবে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো, কোনো এক সময়ে তোমার কিন্তু এই ভাষা সম্পর্কে একটা ধারণা হবে, বিশেষ করে ইংরেজির কিভাবে ট্রান্সলেশন হয় এটা ধারণা হয়ে যাবে, বাংলা থেকে কিভাবে ইংরেজি হয় এটা ধারণা হয়ে যাবে, গ্রামারটা কেমন বা কিভাবে কেন আইএনজি হলো, কেন টু যোগ হলো, কিভাবে বাক্যটা সেট হয়, তুমি কিন্তু সমস্ত কিছুই তুমি বুঝতে পারবে।
আজকের এই ক্লাসটা যদি তুমি মন দিয়ে দেখো এবং যদি প্র্যাকটিসটা করো, তো যাই হোক, আজকের ক্লাসটা বেশ বড় হয়ে গেছে। তো আজকে আমি আর ক্লাসটা দীর্ঘ করব না, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। তো আমার এই ক্লাসটা যদি তোমার কোনো উপকারে লাগে বা ভালো লাগে, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হই, এবং বেল আইকনটা বাজিয়ে দিও যাতে সহজে তুমি আমার ভিডিওগুলো সহজে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে সামনে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সেই পর্যন্ত ভালো থাকো।